প্রথমে পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে তাতে তেজপাতা, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো পানির সাথে ভালোভাবে মিশিয়ে না নিলে দলা পেকে যাবে, এই জন্য ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিয়ে পানি জালে বসিয়ে দিতে হবে। পিঠালি রান্নার ক্ষেত্রে পানি ভালোভাবে জাল হওয়া খুব বেশি গুরুত্বপূর্ণ, আর এই দিকে পানিটা জাল হতে অনেক বেশি সময় লাগবে, তাই প্রথম দিকে পানি জালে বসিয়ে দিয়ে বাকি কাজগুলো সেরে নিচ্ছি। পানি চুলায় থাকতে থাকতে আগে থেকে কাটা সেই তরমুজের খোসাটি আলাদা করে নিচ্ছি। যেই অংশ থেকে তরমুজ কেটে খেয়েছিলাম, এখন সেই তরমুজের খোসাটি ভালোভাবে পাতলা করে ছিলে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তরমুজের খোসার অংশের যে পাতলা সবুজ আবরণ সেটি খুব পাতলা করে ছিলে এখন টুকরো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নেব। সবজি হিসেবে তরমুজের খোসাও কিন্তু খুব বেশি উপকারী। যতটুক সম্ভব ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই তরমুজের খোসা দিয়ে পিঠালি রান্না করলে বেশ মজা হয়, আর যেহেতু এই অংশটি অনেক বেশি একটু শক্ত টাইপের থাকে, সেই জন্য একটু ছোট ছোট করে কেটে নেওয়া উচিত। তরমুজের লাল অংশগুলো সহই তরমুজের পিঠালিতে দিয়ে দিব, আর বাকি অংশটুকু অবশিষ্ট অংশ ভালোভাবে পলিথিনে মুড়িয়ে ফ্রিজে সংরক্ষণ করব। এদিকে জাল হতে থাকা পানি ভালোভাবে নাড়িয়ে দিয়ে তাতে আলু, তরমুজের খোসা ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু এগুলো সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগবে, সেহেতু প্রথম দিকেই এই তরমুজের খোসা এবং আলু দিয়ে দেওয়া ভালো। রান্নার শুরুর দিকে আলু, তরমুজের খোসা দিয়ে ভালোভাবে জাল করে নিলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। পানিটাও ভালোভাবে জাল হতে থাকবে এবং সাথে তরমুজ এবং আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে নেবে। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্নার পর পানি ভালোভাবে জাল হয়ে গেছে এবং তরমুজের খোসা এবং আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এদিকে সাথে চিংড়ি মাছটাও অ্যাড করে দিচ্ছি। পানি মোটামুটি জাল হয়ে গেলে আরেকটি পাতিলে চালের গুঁড়ি পরিমাণ মতো নিয়ে সেগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু ঝরঝরেভাবে চালের গুঁড়ি ভেজে নিলে সেটা অনেক বেশি ভালো হয় পিঠালি রান্নার জন্য। আমি এখানে ফ্রিজে সংরক্ষণ করা চালের গুঁড়ি ইউজ করেছি। আপনারা চাইলে সরাসরি চালের গুঁড়ি কেটে সেগুলোও ইউজ করতে পারেন, অথবা শুকনো চালের গুঁড়ি ইউজ করতে পারেন। শুকনো চালের গুঁড়ির ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। চালের গুঁড়ি ভালোভাবে ঝরঝরে করে ভেজে নিয়ে সেটা আলাদা একটি বাটিতে নিয়ে তাতে পরিমাণ মতো পানি মিশিয়ে তৈরি করে নিচ্ছি একটি হালকা পাতলা ব্যাটার। খুব বেশি ঘন না এবং খুব বেশি পাতলা না। বেশি পাতলা ব্যাটার দিয়ে পিঠালি তৈরি করলে পিঠালি অনেক বেশি পাতলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই পরিমাণ মতো পানি দিয়ে পিঠালির ব্যাটারটা ভালোভাবে তৈরি করতে হবে। পানি মেশানো চালের গুঁড়িটি ধীরে ধীরে ঢেলে দিতে হবে এবং ধীরে ধীরে নাড়তে হবে। পিঠালির পানিতে চালের গুঁড়ি দেওয়া এবং সাথে সাথে না নাড়লে ভেতরের দিকে জমাট বেঁধে যাবে, পরবর্তীতে দলা পেকে যাবে। পিঠালির ঘনত্বটা আমার কাছে একটু পাতলা মনে হয়েছে, তাই অবশিষ্ট চালের গুঁড়িটি আবারও ভালোভাবে পানিতে মিশিয়ে আবারও আমি দিয়ে দিচ্ছি পিঠালির সাথে মিশিয়ে। এভাবে ভালোভাবে চালের গুঁড়ি মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। একদম বলক চলে আসা পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিয়ে এবং ভালোভাবে জাল করে লবণ ঝাল সব কিছু চেক করে নিলেই বেশ তৈরি হয়ে গেল মজাদার পিঠালি। মজাদার মাংসের পিঠালির পাশাপাশি তরমুজের খোসার পিঠালি অথবা কাঁঠালের পিঠালিও বেশ জনপ্রিয়, খেতে খুবই সুস্বাদু। পিঠালি ভালোভাবে জাল হয়ে আসলে অন্য একটি কড়াইয়ে পেঁয়াজ রসুন পরিমাণ মতো কালো জিরা দিয়ে ভালোভাবে তেলে ভাজা পেঁয়াজ রসুন তৈরি করে সেটি পিঠালির সাথে মিশিয়ে দিতে হবে। ভাজা পেঁয়াজ রসুন খুব ভালোভাবে নাড়িয়ে পিঠালির সাথে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর একটি সুঘ্রাণ তৈরি হবে। ভাজা পেঁয়াজ রসুন পিঠালির সাথে ভালোভাবে মিশিয়ে নিলে পিঠালির গন্ধ এবং খাবারের স্বাদও অনেক গুণে বেড়ে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবং আরও ভালোভাবে একটু বলক উঠিয়ে নিলেই বেশ মজাদার পিঠালি তৈরি হয়ে গেল। চিংড়ি তরমুজের খোসার মজাদার একটি রেসিপি, মাশাআল্লাহ খুবই সুন্দর এবং সুস্বাদু।